সাংসারিক কাজ সবাই জানে, কিন্তু সংসারের কিছু কিছু কাজের কিছু কিছু কৌশল আছে, যে কৌশলগুলো অবলম্বন করলে কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়, দ্রুত হয়ে যায়। সেরকমই কিছু টেকনিক নিয়ে আজকে হাজির হয়ে গেছি আমি, কেয়া। আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন টিপস ভিডিও পেতে। দেখেন, কখনো কখনো আমাদের বাচ্চারা কলমের কালি দিয়ে এইভাবে কালি যুক্ত করে ফেলে সব জায়গায়, দেওয়ালে বা এরকম সকেটে বা কাপড়ে। তো কিভাবে সেই কালিগুলো খুব সহজে উঠাবেন একেবারে ঘষা মাজা ছাড়াই, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হ্যাক্সোসেল নিয়েছি, আর হ্যাক্সোসেল আমি একটা টিস্যুতে লাগিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে তুলাতেও লাগিয়ে নিতে পারেন, বাতিল কাপড়েও লাগিয়ে নিতে পারেন। এরপরে এই হ্যাক্সোসেল দিয়ে দেখেন কত সহজে উঠানো যাচ্ছে। এখানে কিন্তু সাবান পানি কোনো কিছু ব্যবহার করা যাবে না, যেহেতু এটা ইলেকট্রিক জিনিস। তো সাবান পানি ব্যবহার করলে দেখা যায় অনেক সময় এরকম ছিদ্রযুক্ত জায়গার ভিতরে চলে যেতে পারে, এতে শর্ট সার্কিট হতে পারে। তো এই যে হ্যাক্সোসেলের মাধ্যমে একটু ঘষা দেওয়ার সাথে দেখতে পারলেন কতটা উঠে গেল। এখন আরেকবার নিয়ে যদি এইভাবে চারিদিকে ঘষেন, তাহলে দেখবেন এর উপরে যে ময়লা ময়লা একটা ছাপ আছে সেটাও উঠে আসবে খুব সহজে। তো বন্ধুরা, কোনো ইলেকট্রিক জিনিসে সাবান পানি ব্যবহার করা উচিত নয়। আর কলমের কালি কিন্তু এমন একটা জিনিস, সেটা সহজে উঠতে চায় না। তো শুধুমাত্র হ্যাক্সোসেল দিয়ে আপনারা যে কোনো জায়গায় এরকম উঠিয়ে নিতে পারেন। এখানে আমি সকেটগুলো বন্ধ করে রেখেছিলাম, সুইচগুলো। এখন দেখেন সুইচগুলো অন করলাম, অন করার পরে দেখেন একেবারে কোনো জায়গায় কলমের কালি নেই। এছাড়াও একটা কলমের কালি থেকে দেখেন আমার বাচ্চা কত জায়গায় আর কি কালি ফেলেছে। তো সেখানেও আমি দেখেন হ্যাক্সোসেল লাগিয়ে কিছুটা সময় রেখে দিয়েছিলাম। এখন যে হ্যাক্সোসেলের মুখ আছে সেই মুখটা দিয়ে একটু ঘষে নিচ্ছি, আর এই মুখটা দিয়ে কিছুক্ষণ ঘষে নিতে হবে। এটা হচ্ছে আমার ওভেনের উপরে যে র্যাকটা আছে, র্যাকের উপরে একটা রেক্সিন থাকে, রেক্সিনের উপরেই ফেলেছে। তো সেটা থেকে আমি ওঠানোর চেষ্টা করছি, আর এই যে হ্যাক্সোসেল দিয়ে আমি এভাবে লাগিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তো এভাবে আরেকবার যদি মুছে নেওয়া হয় পুরোটাই উঠে আসবে। তো বন্ধুরা, আশা করি উপকৃত হবেন এরকম কলমের কালির দাগ পড়লে। এরপরে চলে আসছে পরবর্তী টিপস। দেখেন, আলু আমরা পরিষ্কার করি বিভিন্ন উপায়ে। দেখা যায় পরিষ্কার করার সময় খোসার সাথে কিন্তু অনেকটা আলু বেরিয়ে আসে। তো একেবারে আলু বেরিয়ে আসবে না, মানে নষ্ট হবে না, অপচয় হবে না, সেরকমই একটা টিপস। এই যে তারের মাজুলি দেখতে পাচ্ছেন, এই মাজুনি দিয়ে আলতোভাবে একটু ঘষা দেওয়ার সাথে দেখবেন এর খোসাটা উপর থেকে উঠে এসেছে, আর আলুর জায়গায় কিন্তু আলু আছে, একটু আলু নষ্ট হবে না। তো কত সহজে আলুটা পরিষ্কার করছি দেখেন। আর এইভাবে যদি আপনারা আলু পরিষ্কার করেন, কেজি কেজি আলু অনায়াসে অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে নিতে পারবেন। এখন অনেকে হয়তো ভাবতে পারেন তারের মাজুনি যদি এখানে থেকে যায় তাহলে তো খাবারের ঝুঁকি থাকে। তো আসলে তারের মাজুনি কিন্তু শক্ত করে করার জন্য একটা টিপস আছে, সেটা আমি আগে কোনো এক ভিডিওতে দেখিয়েছি, আবারও দেখাবো, যে ভেঙে ভেঙে পড়বে না। আর এই যে আলুটা ধোয়ার পরে তো এর সাথে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো দেখেন ধুয়ে নিয়ে আসছি, আর এখন পরিষ্কার কতটা পরিষ্কার হয়েছে দেখেন। বন্ধুরা, আমরা যখন বাসা বাড়িতে মাছ কাটি, অনেক সময় আমাদের বাসায় ছাই থাকে না, যেহেতু আমরা গ্যাসে রান্না করি। তো ছাই ছাড়া কীভাবে মাছ কাটবেন দেখেন। ছাই ছাড়া মাছ কাটতে হলে একটাই পদ্ধতি করা যায়, সেটা হচ্ছে আমাদের ঘরে অনেক বাতিল কাপড় থাকে। সেই বাতিল কাপড়গুলো ধরে টুকরো টুকরো করে নেবেন। টুকরো টুকরো করে নিয়ে এরকম দুইটা অংশ করে, একটা অংশ দিয়ে ধরে আর একটা অংশ দিয়ে এভাবে কাটতে পারেন। এতে করে আপনাদের ছাই লাগবে না, ছাই ছাড়াই মাছ কাটতে পারবেন। তো আমাদের যে সমস্যা হয়, আমাদের মাছ কাটার সময় আমাদের ছাই প্রয়োজন হয়। তো বাসা বাড়িতে কিন্তু আমরা ছাই কিনে নিয়ে আসতে হয়। তো অনেক সময় বাসায় থাকে না, দেখা যায় মাছ নিয়ে আসার পরে মনে পড়ে যে ছাইটা নেই। তো আমার এই খালাটা, এই যে কাজের খালাটা, বালু দিয়ে মাছ কাটছিল। আমি বললাম যে বালু লাগবে না, বালু দিলে অনেক সময় মাছের ভিতরে চলে যাবে, তুমি এভাবে কাটো। তারপরে চলে আসছি পরবর্তী টিপস। দেখেন, নতুন গৃহিণীদের জন্য এই টিপসটা। আমরা নতুন গৃহিণী আপুরা যারা আছেন, যখন রুটি বানাতে যান, দেখা যায় রুটির খামিরটা ভালো হয় না। তো সঠিক আর সুন্দর হবে কিভাবে দেখেন, যখন পানিটা গরম বসাবেন তখন লবণের সাথে একটু তেল দিয়ে নেবেন। তারপরে দেখবেন খামিরটা এতটা সুন্দর নরম সফট হয়েছে, হাতেও লাগবে না। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে ঘুরিয়ে দেখবেন, যখন দেখবেন হাতে লাগছে না আর সুন্দর তুলতুল করছে, তখন বুঝবেন পারফেক্ট হয়েছে। তো এভাবে খামিরটা করে নেবেন, এতে করে রুটিটা ভালো হবে, সফট হবে। এরপরের টিপসটা হচ্ছে, আমরা যে আটা ময়দা যেটাই নিয়ে আসি এর প্যাকেটগুলো ফেলে দিই। তো এই প্যাকেটগুলো দিয়ে আমরা অনেক অনেক কাজ করে নিতে পারি। আজকে আপনাদেরকে একটা ইউনিক টিপস শেয়ার করব। তো এই টিপসটা আমি দেখেছি, দেখার পরে আমার কাছে ভালো লেগেছে, আর মনে হয়েছে আমার যেসব বন্ধুরা আমার সাথে আছেন তাদের সাথে একটু শেয়ার করি, যদি তারা উপকৃত হন। অনেক গৃহিণী আপুরা আছেন রুটি ভালো করে বেলতে পারেন না, মানে গোল হয় না, শেপটা গোল হয় না, বা হাতে ব্যথা রুটিটা বানাতে পারেন না। তো অনেক সময় পিড়ে পিড়ে বেলুনও থাকে না। তো তাদের জন্য এই টিপসটা।
তো কিভাবে পিড়ে বেলুন ছাড়া একেবারে রুটি বানাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এই যে রুটির দেখেন এখন প্যাকেটটার ভিতরে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, যেহেতু তেল মাখালে কাজটা করতে সুবিধা হবে, তো সব জায়গায় তেলটা মাখিয়ে নিলাম। আর এখন এর ভিতরে আমি রুটির যে খামিরটা আছে সেই খামিরটা দিয়ে দিব। তো এই যে এর কোনো শেপ রাখিনি আমি, সুন্দরভাবে আর কি একটু কোনো রকম চাপটা করে দিয়েছি। এরপরে যে একটা পাতিল আছে এই পাতিলটা দিয়ে একটু চাপ দিয়ে ঘুরিয়ে নেব। তো এইভাবে আপনার পিড়ে বেলুন ছাড়াই কিন্তু রুটি বানিয়ে নিতে পারবেন। তো দেখেন এইভাবে যে ঘোরাচ্ছি আমি, ঘোরানোর কারণে নিচে কিন্তু চাপ লেগে অলরেডি রাউন্ড একটা শেপ হয়ে যাচ্ছে। তো আমি এটা আপনাদের দেখাবো কতটা সুন্দর রাউন্ড হচ্ছে। যদি আপনাদের কাছে মনে হয় যে রাউন্ড হয়নি, তাহলে পরবর্তীতে আপনারা একটু রাউন্ড করে নিতে পারেন, বাটি কিংবা প্লেট ধরে চাপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন সাইড থেকে, কিন্তু সুন্দর রুটি হয়। দেখেন এরপরে আপনাদের দেখাবো যে কত সুন্দর রুটি হয়েছে, আর একেবারে শেপটা কিন্তু সমান থাকে। এটা দেখেন একটু এবড়া থাবড়া হয়েছে। তো যারা রুটি বানাতে পারেন না বা পিড়ে বেলুন থাকে না, তারা এভাবে বানিয়ে নিতে পারেন। দেখেন আশেপাশে যতটা মানে এলোমেলো থাকবে আপনারা সাইড থেকে কেটে নিতে পারেন রাউন্ড শেপ করার জন্য। তো এভাবে আপনারা কিন্তু একেবারে রুটি মেকার ছাড়া বা পিড়ে বেলুন ছাড়া রুটি বানিয়ে নিতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ধরনের নতুন নতুন টিপস ভিডিও পেতে। আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টগুলো রেখে যাবেন। তারপরে যে টিপসটা আসছে বাঁধাকপি নিয়ে। তো বাঁধাকপি শীতকালীন সবজি, একটা জনপ্রিয় সবজি, আমরা সবাই জানি, আমরা সবাই খাই, কিন্তু অনেকের খেলে যে সমস্যা হয় গ্যাস হয়। তো হজম শক্তি যাদের কম থাকে তাদের জন্য কি করবেন, কিভাবে রান্না করবেন, দেখেন গ্যাসও হবে না, এক্সট্রা যে গন্ধ থাকে সেটাও চলে যাবে। তো এরকম গরম পানির মধ্যে একটু ভাপ দিয়ে নেবেন, একটু ফুটান্ত গরম পানির মধ্যে হালকাভাবে একটু ভাপ দিয়ে নেবেন। আর এই ভাপ দেওয়ার পরে এই পানিটা ফেলে দিবেন। পানিটা যখন ফেলে দিবেন তো তখন দেখবেন দুইটা কাজ হবে। একটা হচ্ছে একটু হালকা সিদ্ধ তো হয়ে যাবে, এতে আপনার রান্না করতে সুবিধা হবে। আর দ্বিতীয়ত আপনার যে এক্সট্রা যে গন্ধটা থাকে সেটা তো চলেই যাবে। আর যাদের গ্যাস হয়, গ্যাসের প্রবলেম আছে, তারা কোনো তাদের গ্যাস হবে না। তো দেখেন এই যে পানিটা যখন একটু ফুটে আসবে, একবার বলক আসবে, তখন এটা নামিয়ে নিতে হবে। আর এটা নামিয়ে এটা পানিটা ঝরিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি, তো ছাঁকনির ভিতরে রাখলাম। আর এখন এই ঠান্ডা পানি দিয়ে আমি এটা ধুয়ে নিব। এতে করে এই বাঁধাকপির যে একটা গন্ধ থাকে, গ্যাস থাকে, গন্ধ থাকে, একটা ঝাঁঝালো একটা গন্ধ থাকে, এই ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার কারণে কিন্তু সেই গন্ধটা চলে যাবে। আর এরপরে যেভাবেই রান্না করেন বাঁধাকপি, রান্না ঝোল রান্না কিংবা ভাজি রান্না করেন, কোনো রকম গ্যাসও হবে না, গন্ধও থাকবে না। এরপরে চলে আসছি পরবর্তী টিপস। তো পেঁয়াজের যে টিপসটা, পেঁয়াজ কাটতে গেলে চোখে পানি আসবে, এটাই স্বাভাবিক। আমরা পেঁয়াজ কাটতে গিয়ে কান্নাকাটি শুরু করে দিই। তো পেঁয়াজ কাটার সবথেকে সহজ যে পদ্ধতি, আপনারা যে পদ্ধতিই দেখেন না কেন, যে পদ্ধতি মানে অনুসরণ করেন না কেন, আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এর থেকে সহজ পদ্ধতি আর দ্রুত পদ্ধতি হয় না। তো এরকম 2 চির করে নেবেন, দিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন। তারপরে এই যে ভিতরের এর মাছটা যেটা থাকে, মাছটা কেটে নেবেন, মাছের অংশটা যাকে বলে, কেটে নিয়ে তারপরে এর খোসাটা ছড়িয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। তো যতক্ষণে এক একটা চুলবেন পানির মধ্যে যে ভিজানো থাকবে, এই ভিজানোর কারণে কিন্তু ঝাঁজটা চলে যাবে, এর বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার হবে না। তো দেখেন আমি খোসাটা ছাড়িয়ে এইভাবে ভিজিয়ে রাখছি। এরপরে এই পানিটা ফেলে দিয়ে ধুয়ে এই যে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেবেন। এত সুন্দর কুচি কুচি হবে, যারা একেবারে পেঁয়াজ কাটতে পারেন না তারাও একদম জিরে জিরে করে পেঁয়াজ কাটতে পারেন। এটা নতুন গৃহিণী আপুদের জন্য। তো আমাদের হাতে কিন্তু এতটা সময় থাকে না যে পেঁয়াজ ফ্রিজে রাখবো বা সেখান থেকে এনে ফ্রিজ থেকে কাটবো, এতটা সময়ও থাকে না বা এতটা ধৈর্যও থাকে না। তো আমাদের যখনকার কাজ তখনই করতে হয়। তো এইভাবে যদি কাটেন, এরকম দুই চির করে নিয়ে, দুই ফালি করে নিয়ে পেঁয়াজ যদি এভাবে কাটেন, এতে করে চোখ জ্বালা পোড়াও করবে না, আবার পেঁয়াজের জিরে জিরে করে কাটতেও সুবিধা হবে। এরপরে চলে আসছে পরবর্তী টিপস। তো চালের যে বস্তাগুলো খোলার সময় আমরা অনেক সময় না জেনে অনেক ভুল করে ফেলি। এর দুইটা লাইন থাকে, সামনের দিকে একটা বেনি করা লাইন, আর একটা লম্বা সাইড থাকে, একটা খাটো সাইড থাকে, আর পেছন দিকে থাকে একটা লাইন। তো আপনারা যেটা করবেন, যে সাইডটা খাটো অংশ সেই সাইডের এক লাইনের অংশটা কাটবেন, কেটে
এই যে এক লাইনের এই সুতাটা ধরে টান দিবেন। এতে করে দেখবেন একদম সুন্দরভাবে এই সুতাটা খুলে গেছে, কোনো রকম ঝামেলা হচ্ছে না। আর যদি আপনারা ভুল ক্রমে সামনের দিকের অংশ বেনিকর অংশের দিকে কাটেন তাহলে অবস্থা খারাপ, একটা একটা করে আপনাদের সুতা কাটতে হবে অনেক সময় ধরে। এরপরে চলে আসছি সোয়েটার ভাঁজ করা। তো এই শীতকালে আমাদের কতগুলো সোয়েটার ভাঁজ করে রাখতে হয়, এতে আমাদের অনেক আলমারিতে অনেক জায়গা লাগে। আর এই সোয়েটার ভাঁজ করা অনেকের কাছে বিরক্তও লাগে, যার কারণে যেরকম সেরকম রেখে দেয়। তো আমি একটা সোয়েটারে ভাঁজ করার একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, খুবই অল্প জায়গায় যেখানে খুশি সেখানে রাখতে পারবেন, মনেই হবে না যে সোয়েটার এটা। তো দেখেন আমি কিভাবে ভাঁজ করছি, আপনারা শুধু দেখে নেন। নিচের অংশটা থেকে দুইটা ভাঁজ করে এই যে টুপিটা দেখছেন, যে হুডি সোয়েটারগুলো, সেই হুডির ভিতরে এটা ঢুকিয়ে রেখে দেবেন। এতে করে দেখবেন এই সোয়েটারটা এতটা অল্প জায়গা লাগবে, সুন্দরভাবে থাকবে। আর যতই টানাটানি করেন এই সোয়েটারের ভাঁজ খুলবে না, একটা জায়গায় সেট আপ থাকবে। এইটা আপনারা যে কোনো জায়গায় রাখতে পারবেন, আপনাদের ওয়ারড্রপের ভিতরে, আলমারির ভিতরে, বা এমনকি আপনারা চাইলে আপনাদের খাটের উপরে বালিশের সামনেও রেখে দিতে পারবেন। দেখলে মনে হবে না যে এটা সোয়েটার, এটা কুশনের মতোই দেখা যাবে। তো আমি শুধুমাত্র বলার জন্যই বললাম, এটা আমি কুশনের জন্য বানাইনি, আমি শুধু আপনাদের দেখানোর জন্য বলছি। দেখেন বালিশের সামনেও রাখলে মনে হচ্ছে না যে এটা হচ্ছে সোয়েটার। তো যাই হোক, আজকের ভিডিও থেকে কোন টিপসটা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এ ধরনের নতুন নতুন টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব নতুন দিনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।